কসবা শুধু না, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মাস্টার মশাইদের উপরে যেভাবে পুলিশ বর্বর নির্মম হিংস্র আক্রমণ করেছে, পুলিশ মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। হকের চাকরি সেইটা ফেরতের দাবি সঙ্গত। ওয়েমার শিটের মিরর ইমেজ মানে স্ক্যান কপি, তার ফটো, সেটা তো পুড়িয়ে দেওয়া যায় না। ওটা লাল দাড়ির মতো কোথাও লোকানো আছে, সেইটা চাইতে গেছে, চাইবে না। মাস্টারি করেছে যোগ্যতা নিয়ে, নিজেদের যোগ্যতায় নিজেরা চলেছে, তারপরে যদি এই অসভ্যতা করে যে তাদের চাকরি চলে যাবে, তো তারা বলবে না অযোগ্যদের পাশে সরকার, চাকরি চোরদের পাশে সরকার, সেই কারণে যাদের চাকরি চলে যাবে তারা বলবে না, এবং তার জন্য লাঠি খাবে, লাঠি মারবে পুলিশ, পুলিশ লাঠি মারবে। পুলিশের কমিশনার লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন, এটা বুঝতে পারছেন না যে জাল ডিগ্রি পিএইচডি যিনি চুরি করেছেন তিনি শিক্ষকদের চাকরি চুরি করলে মানবে না। উনি ডিগ্রি চুরি করতে পারেন, পিএইচডি চুরি করতে পারেন, তারপর নির্লজ্জের মতো ঘুরে বেড়াতে পারেন। মাস্টারমশাইদের তো মর্যাদা আছে, তাদের সিভিক বলবো, তাদের ভলান্টিয়ার বলবো, তারা একটু উপরি পাইয়ে দেবো, তোমাদের উসুল করে দেবো, কর্তা জুটিয়ে দেবো, মানবে। মুখ্যমন্ত্রীকে সবাইকে নিজের মতো করে ভাবেন না। এ রাজ্যের মাস্টারমশাইরা তারা যোগ্য, তারা তাদের যথাযথ যুক্তিসঙ্গত দাবি গেছেন, লাঠি বেড়েছে, লাঠি। আর বলছেন কেন কোন পরিপ্রেক্ষিতে লাঠি বেড়েছে, আগে ওকে অ্যারেস্ট করুন। কমিশনার আগে অর্ডার দিক অ্যারেস্ট করতে, কারা কারা ওই ফাইবার স্পিকার লাঠি ভেঙেছে মাস্টারমশাইদের ঘাড়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এটা খুব স্বাভাবিক এবং সঙ্গত, এ হতে পারে না। গোটা রাজ্যের সর্বত্র যেভাবে আজকে এই ঘটনা ঘটেছে, এটা কখনো হতে পারে না। একে তো হকের চাকরি, তারপরে শিক্ষিত যোগ্য সাধারণ মানুষ যারা, তাদের উপরে এই আক্রমণ, অযোগ্যদের বাঁচাতে গিয়ে, চুরির টাকা বাঁচাতে গিয়ে। আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। এইটা নাকি মা মানুষের সরকার। আসুন আমরা সবাই ঘৃণা করতে শিখি, আমরা সবাই ঘৃণা করতে শিখি। এই জিনিস কখনো হয় না, যা ওরা করেছে আজকে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ আজকে প্রতিবাদ করছে। আমরা সবাইকে আবেদন করছি, ছাত্র, যুব, মাস্টারমশাই, বিভিন্ন অংশের গার্জিয়ান, স্কুল সন্ত্রাস করা হচ্ছে, শিক্ষা ধ্বংস করা হচ্ছে, আবার আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ প্রজন্মটাকে ধ্বংস করা হচ্ছে। এবং যারা করছে তার বিরুদ্ধে, এবং যেভাবে আজকে আক্রমণ করেছে তার বিরুদ্ধে রাস্তায় নামাটা জরুরি। আজকেই বহুজনাতে নামছে, আমরা দাবি করব, আমরা আবেদন করব, গোটা রাজ্য জুড়ে মানুষ কালকে প্রতিবাদে নামবেন, গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদে নামবে। এবং আমার কোটার চাকরি আমি দিয়েছি, বেশ করেছি, আমি শিক্ষামন্ত্রী, আমি তৃণমূলের নেতাদের দেবো, আর কাউকে দেবো না। কে বলেছিলেন? শিক্ষামন্ত্রী বলেছিলেন ওকে খারিজ করুন। কোন কাণ্ড জ্ঞান থাকলে সাধু সাধু কথা না বলে রিজাইন করুন। গ্রামের লোকে বলে বাপের চাকরি নাকি, উনি বলেছেন আমার কোটার চাকরি। কার কোটায়? টাকার বিনিময়ে চাকরি দেওয়া বাহিনী, তার অফিসার, তার মন্ত্রী বাহিনী ইত্যাদি ইত্যাদি, মাথায় ডিগ্রি চোখ। এবং সেই কারণেই তাদের কোনো এইসব শিক্ষা দীক্ষার ব্যাপারে কোনো বোধছোধ কিছু নেই। এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, কোনো সন্দেহ নেই। আর যে পুলিশ মন্ত্রী মাস্টারমশাইদের উপরে লাঠি চালায়, পেটের ভাত দিতে পারো না, কিংবা বসাই চাকরি কেড়ে নাও, হকের চাকরি কেড়ে নাও, অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে চালের সঙ্গে কাপড় মিশিয়ে দাও, তারপরে সে পুলিশ মন্ত্রী পেটাবে। হয় কখনো? উনি পুলিশ মন্ত্রী পেটাতে গেছে, পেটাবার নির্দেশ দিয়েছে। এ কখনো চলতে পারে না। আর ওই যে চিফ সেক্রেটারি যে একটা বলেছে, ওখানে কি হয়েছে, কোন পুলিশের থানায় গিয়ে মাস্টারমশাই হাজির হয়নি। মাস্টারমশাইদের কারুর হাতে একটা কোনো রুল পর্যন্ত ছিল না, খালি হাতে। তারা তাদের দাবি সঙ্গত সেটা জানাতে গেছে, তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা বর্বর হচ্ছে। পুলিশ ধরে গিয়ে করেছে, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে। এ কখনো হয় না। আমি সেই কারণে বলবো, আর চলে
তৃণমূল নাকি আবার কালকে তো সবাই মিছিল করবে, গোটা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করছে, আজকে তৃণমূল নাকি একটা মিছিল করেছে কলকাতাতে। কি মিছিল করেছে? ওনার প্ল্যান ছিল 1 নম্বর ওয়েবার শিট কাটছিল, 2 নম্বর ছিল সাদা খাতা জমা, প্ল্যান 3 এসএসসি সুপারিশবিহীন নিয়োগ, প্ল্যান 4 বাতিল প্যানেল থেকে নিয়োগ, এবং অবশ্যই বেআইনি ব্যবস্থা। এই তৈরি করেছে। আর এখন কি চাইছেন ওনার? এখনকার প্ল্যান হচ্ছে যোগ্য মাস্টারমশাইদের সিলেক্ট করে দাও, যোগ্য মাস্টারমশাইদের ভলান্টিয়ার করে দাও, যোগ্য মাস্টারমশাইদের কিছু পয়সা দিয়ে উসুল করিয়ে দাও, আর অযোগ্যদের রক্ষা করে তাদের হয়ে তাদের ঘাড়ে নিয়ে নাচো। এই জিনিস কখনো মানুষ মানে না, মানতে পারে না। আমাদের সহজ দাবি দুর্নীতিবাজদের হটাও, শিক্ষাকে রক্ষা করো, যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করো, এবং উচিত এই মুহূর্তে সরকারের তরফ থেকে আমাদের আবারও স্পষ্ট দাবি 2টো তালিকা প্রকাশ করুন। সমাধান চান? এখনো সুযোগ আছে। একটা তালিকা করুন কারা ওই 8000+ যারা টেন্টেড, তাদের তালিকা দিন, তাদের খারিজ করার ঘোষণা দিন, দিয়ে সুপ্রিম কোর্টে বলুন হলফনামা দিয়ে যে এরা টেন্টেড, আমি এদের খারিজ করেছি। আর 2, বাকি যারা আছে তারা এখনো পর্যন্ত আনটেন্টেড, তাদেরকে বহাল রাখার ব্যবস্থা করা হোক। অপরাধ হলে আমার সরকার অপরাধ করেছে, মাস্টারমশাইরা কম বয়স, তারা কোনো অপরাধ করেনি। আমি দায়িত্ব নিচ্ছি, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন, সরকার দায়িত্ব নিচ্ছেন। এর মধ্যে যদি কেউ টেন্টেড থাকে, ওর অফিসাররা যদি কাউকে টেন্টেড ঢুকিয়ে রাখে, তাহলে তার দায় উনি নেবেন। তালিকা প্রকাশ করে দিন কারা কারার জন্য, তাদের দায়িত্ব নিন। তাদের মধ্যে যদি কেউ টেন্টেড করে ধরা পড়ে, নিশ্চয়ই তাকে খারিজ করবেন। কিন্তু এখন কেন? এবং কারা সেই টেন্টেডদের পিছনে থাকলে তাদের ব্যবস্থা নেবেন। আর 3, চাকরি চোর এবং তার দালালদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। 3টে কাজ আপনি কি মুখ্যমন্ত্রী দয়া করে হলফনামা দেবেন? 2টো লিস্ট প্রকাশ করবেন, তারপর হলফনামা দেবেন, দিয়ে আপনি কি হাঁটু গেলে বলবেন যে আমার অপরাধ, তার জন্য মাস্টারমশাইরা বিপদে পড়বে কেন? বলবেন, বলতে পারবেন? যদি বলতে পারেন কথা বলুন, আর যদি বলতে না পারেন তাহলে চুনকালে রেখে বসে থাকুন। বাংলা অনেক অসভ্য দেখেছে, এইরকম অসভ্যতা বাংলা মেনে নিতে পারে না। এখন আজকে একটা মিছিল করেছে, তৃণমূল বোধহয় একটা মিছিল করেছে। কি স্লোগান দিয়েছে আমি জানি। আগে মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন, তৃণমূলের মিছিল, তখন স্লোগান ছিল আমরা সবাই চোর, আমরা সবাই চোর। এবার কি বলবেন? এবার স্লোগান কি দেওয়া উচিত? তৃণমূল এবার স্লোগান দেবে কি যে আমাদের চুরি ধরলো কেন, সিপিএম জবাব দাও। আমরা চুরি করেছি, বেশ করেছি, সিপিএম বলবার বা মাস্টারমশাইরা বলবার। কি স্লোগান দেবে ওরা? নিশ্চয়ই এই স্লোগানটা দেবে আমরা সবাই চোর, আমাদের নেতারা চাকরি চোর, এবং লুট যে হয়েছে সেই লুটের টাকা ফেরত দিতে হবে, লুটেরাদের শাস্তি দিতে হবে। এছাড়া কোনো পথ নেই। বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আর ছিনিমিনি খেলা খেলবেন না, অনেক হয়েছে। আগামীকাল গোটা রাজ্য জুড়ে আমরা আবার সর্বত্র পথে নামছি, এর কোনো বিকল্প থাকতে পারে না। যখন আলোচনা চলছিল, যখন মুখ্যমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছিলেন, সমস্তটা হচ্ছিল, তখন কেন হঠাৎ করে ডিআই এবং এটার পেছনে ইনস্টিগেশন রয়েছে। কেউ যদি আইন হাতে তুলে নেন, পুলিশকে মারধর করেন, তবে প্রশাসনের ব্যবস্থা নেবে। যেমন মুখ্য সচিব লেখাপড়া করে আইএস হয়ে এসছেন বলেই আমার ধারণা। তিনি কি আলোচনা চলছিল, কার সাথে কার আলোচনা চলছিল, মুখ্যমন্ত্রী কার সাথে আলোচনা করেছেন? উনি যোগ্য চাকরি, যোগ্য শিক্ষক বলে 7000 লোককে ডেকেছেন, বাকি 19,000 অযোগ্য। উনি যোগ্য বলে 7000 ডেকেছেন। তার মধ্যে দেখা যাচ্ছে কলেজের মাস্টার, বোঝা গেল তারা কলেজের মাস্টার হিসেবে অযোগ্য, কারণ তারা যোগ্য শিক্ষক সেকেন্ডারি এই বলে ওখানে হাজির হয়েছিলেন, তাদের খারিজ করেছেন। কিসের চিফ সেক্রেটারি দেখাচ্ছেন না? চিফ মিনিস্টারের মিটিংয়ে উনি একটা মিটিং ডেকেছেন, ডেকে একটা ভাষণ দিয়েছেন, রাজনীতি করেছেন, চোখ গরম করেছেন। সেখানে সরাসরি জিজ্ঞেস করেছেন তুমি কি অযোগ্য, তুমি কি যোগ্য? ওরা উত্তর দিয়েছে আমরা যোগ্য, আপনি অযোগ্য। কোন আলোচনা মুখ্যমন্ত্রী করেননি। মুখ্যমন্ত্রী একতরফা ভাষণবাজি করেছেন,
সেটা গোটা রাজ্যে কেউ পারেনি। সেদিন তারা বলেছে এবং যারা যোগ্য তাদের ঢুকতে দেওয়া হয়। কি আলোচনা? চিফ সেক্রেটারি যখন কথা বলবেন, আইএস অফিসার সেই মর্যাদা নিয়ে কথা বলবেন, সেই মর্যাদা নিয়ে কথা বলবেন। তাহলে চিফ সেক্রেটারি কথা বলা মানে না তাহলে চাকরিচোর মুখ্যমন্ত্রীর বাহিনীর সঙ্গে সমতুল হয়ে যাবেন। আমি চাই না যে চিফ সেক্রেটারিকে চাকরিচোরদের সঙ্গে কেউ সমতুল বলে দিই। রাষ্ট্রপতিও কিছুটা হলেও এই সুরেই কথা বলেছেন। তিনি বলেছেন যে আন্দোলন এবং সাপোর্ট দুটো একসঙ্গে চলতে পারে না। ওনারা আমাদের সহযোগিতা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী নিজে ওনাদের সঙ্গে বৈঠক করেছেন। তাহলে এত আন্দোলন কিসের? ধৈর্য ধরতে হবে তো। যেমন ব্রাত্য বসু একদম বারফাট্টাই করেছেন, মিথ্যে বলেছেন, বারফাট্টাই মিথ্যে বলেছেন। ওরা সহযোগিতা চেয়েছে এবং মুখ্যমন্ত্রী ওদের সহযোগিতা করবেন বলেছেন। কোথায়? ওরা গত 2 বছর ধরে জায়গায় জায়গায় গেছে, দপ্তরে গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে, নবান্নে যেতে চেয়েছে, কালীঘাটে চেয়েছে যেতে। যেখানে পারেন আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কি দাবি দিয়ে গেছিল? দাবি ছিল এই, অযোগ্যদের নামের তালিকাটা প্রকাশ করে দিন, তাহলে যোগ্যদের নামের তালিকাটা প্রকাশ করে দিন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এই তো ছিল সহজ দাবি। গত 2 বছর ধরে মাস্টারমশাইরা চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি, তাদের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করেননি, বরং পুলিশ দিয়ে পিটিয়েছেন। শিক্ষামন্ত্রী জানেন না? উনি রিজাইন করুন, অযোগ্য শিক্ষামন্ত্রী। উনি তো বলেছিলেন আমার কোটার চাকরি আমি যাকে খুশি তাকে দেবো, যখন খুশি তখন দেবো, তুমি বলার কে? নাটক করার জায়গা নেই। গ্রামের লোক বলছে বাপের চাকরি নাকি? না, তোর বাপের চাকরি, আমার কোটার চাকরি, আমার বাপের চাকরি। এই মনোভাবে কথা বলা বন্ধ করুন। আর এই মনোভাবে যদি কথা বলেন তাহলে বিক্ষোভ আরো বাড়বে, আরো বাড়বে। অবিলম্বে যদি সমাধান চান প্রকাশ করুন ওয়েবসাইটে লিস্ট অযোগ্যদের, তাদের খারিজ ঘোষণা করে দিন। যোগ্যদের লিস্টটা ঘোষণা করুন ওয়েবসাইটে এবং পাবলিক দিয়ে বলুন এর মধ্যে যদি কেউ টেন্টেড থাকে সে দায়িত্ব সরকার নেবে, তাকে খারিজ করবে এবং অপরাধীদের শাস্তি দেবে। আর যারা চাকরিচোর তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি বলতে পারবেন শিক্ষামন্ত্রী। এটা তোর কাজ। আজকে শুধু দেখা গেল লাঠিচার্জ নয়, পুলিশ লাঠি মারছে এবং সাধারণত দেখা যায় যে নিচুতলার অফিসাররা এই ধরনের যে অ্যাকশন করে সেটা নিজেরা করে না, ওপর থেকে নির্দেশ আসে। তাহলে কি মেনে নিতে হবে যে লালবাজার থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন ছিল? যদি ছিল কারণে কলকাতায় কসবায় এই ছবিটা সবাই দেখেছেন, আরো অনেক জায়গায় অনেক রকমের ছবি দেখেছেন। কার্যত পুলিশের যে মনোভাব ছিল, অনেক শিক্ষক প্রশাসন বলতে বাধ্য হয়েছেন যে আপনাদের প্রতি তো নাকি ভাইপোর ইনস্ট্রাকশন আছে কপালে গুলি করা, করুন। কপালে গুলি করার মনোভাব পুলিশের। লাঠি মারলেন, লাঠি মারলেন, নিজের বাড়ির লোককে লাঠি মারা যায় একদম কোনদিন যাবে? মাস্টারমশাইকে লাঠি মারলেন, মাস্টারমশাই হবার যোগ্যতা আছে আপনার? পুলিশের যে বা যারা এই লাঠি মেরেছেন এবং লাঠি মেরেছেন এবং লাঠি ভেঙেছেন, ওপরের অফিসারদের ইনস্ট্রাকশন, কোন অফিসারের ইনস্ট্রাকশন, কি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে? পেন্ডিং দ্যাট আপাতত যারা লাঠি মেরেছে অথবা লাঠি বাড়ি মেরেছে তাদেরকে গ্রেপ্তার করুন। যদি না করেন তাহলে বুঝতে হবে পুলিশ মন্ত্রীর নির্দেশে লাঠি মারা হয়েছে, পুলিশ অফিসারদের নির্দেশে লাঠি মারা হয়েছে। এর চাইতে লজ্জা কিছু হতে পারে না যে মাস্টার মশাইকে তাদের হকের দাবি তারা করতে এসেছে, যুক্তিসঙ্গত দাবি, তাদের লাঠি মারছে পুলিশ। ভাবাই না। সুজনদা, পুলিশের 2 ধরনের ছবি আমরা দেখতে পারলাম দুদিনে। গতকাল জঙ্গিপুরে একটা ছবি দেখা গেল, পুলিশ মার খেলো, পুলিশের গাড়ি দেওয়া হলো এবং রীতিমতো দেখা গেল পুলিশ পালাচ্ছে। আজকে কিন্তু একদম উল্টো ছবি। আমরা এর আগেও আলিপুর থানা দেখেছি, টেবিলের তলায় গিয়ে পুলিশ লোক হচ্ছে। মানে কেন এই 2 ধরনের ছবি কেন? যখন জীবন জীবিকার দাবিটা সামনে আসে তখন জাত ধর্মের বিভাজনের লড়াইটা বাড়িয়ে দেওয়ার জন্য শাসক চেষ্টা করে। মানুষ যখন খাদ্য চায় তখন তার উপরে অন্য জিনিস চাপিয়ে দেয়। যখন রুটি রুজির দাবি, মাস্টারমশাই তাদের শিক্ষা এবং চাকরির দাবি, স্কুলগুলোর ধ্বংস হয়ে যাবে সে রক্ষা করার দাবি যখন,
তখন হঠাৎ করে আবার লেগে গেল জঙ্গিপুরে, আরো কোনো কোনো জায়গাতে, শুধু একা জঙ্গিপুর না, আরো কোনো কোনো জায়গাতে, এবং সেক্ষেত্রে লেগে গেল। এমন ভাবে হিংসাত্মক একটা ব্যবস্থা তৈরি হলো, পুলিশ তার সঙ্গে আছে না তৃণমূলের নেতারা যে সঙ্গে আছে খোঁজ করলেই পরে পাওয়া যাবে, সব আপনারা জানেন। এমন ব্যবস্থাটা করা হলো যাতে তার সুযোগ আরএসএস ওয়ালা বিজেপিরা পায়। আবার আরএসএস ওয়ালা বিজেপিরা এমন ভাবেই রামনবমী করবে যাতে তার সুযোগ তৃণমূল ওয়ালারা পায়। এটা একটা পরিকল্পিতভাবে লড়াই লাগিয়ে দেওয়ার মতন মনোভাব থেকে, জীবিকার দাবি থেকে মানুষকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা, এবং সেক্ষেত্রে যোগ্য দাবিতে মাস্টারমশাইকে লাথি মারছে পুলিশ। আর ওখানে আমরা দেখছি পুলিশ দোকানের শাটার তুলিয়ে দিয়ে ঢুকে বলছে বাবা দোকান শাটার বন্ধ কর। দুই জায়গায় পুলিশ দুরকম, একটা জায়গাতে পুলিশ চোরেদের পাশে সেই কারণে একরকম, আরেকটা জায়গাতে চোরেদের বিরুদ্ধে মানুষ যেহেতু লেগে পড়েছে সেই কারণে বিভাজন তৈরি করার প্রশ্নে পুলিশ এবং প্রশাসন আগ্রহ দেখাচ্ছে। আজকে সিএম মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আসছি বলেছেন যে অনেকেই পেছন থেকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, আপনারা পা দেবেন না। অন্যদিকে তিনি বলছেন যে আমি যেহেতু সব ধর্মের লোকেদের সঙ্গে দেখা করি, সমন্বয় করি, তাই তাদের কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আমাকে গুলি মেরে দিলেও কিন্তু এটা করে যাবে। কোনটা বলুন? মানে সব ধর্মের লোকেদের সঙ্গে সব ধর্মের সঙ্গে এটা কি উস্কানি সম্পর্ক হবে? উস্কানি কোনটা দেবো? উস্কানি বলছে বাংলায় কোনো বিভাজন হবে না, গুলি করলেও ঐক্যের পথ ছাড়বো না। উস্কানিটা কি এই শিক্ষকদের হিসেবে বলবো না, তার দুটো আলাদা, দুটো আলাদা। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে শিক্ষকরা দাবি করছে পিছনে উস্কানি আছে। কার উস্কানি? যোগ্য শিক্ষকদের নাম করে ডেকেছিলেন তো মুখ্যমন্ত্রী। যোগ্য শিক্ষকদের নাম করে ডেকে কলেজের মাস্টারমশাই এবং তৃণমূলের বাহিনীকে ঢুকিয়ে বসিয়ে দিয়েছে যোগ্যদের বাদ দিয়ে। উস্কানি দিলে কে দিয়েছে? মুখ্যমন্ত্রী দিয়েছে। 7,000 যোগ্য শিক্ষক, বাকি দেখে অযোগ্য বলার মধ্য দিয়ে 19,000 মুখ্যমন্ত্রী উস্কানি দিয়েছে। চাকরি চোরেরা বহাল তবিয়তে আছে এবং চাকরি চোরেদের জন্য উনি ব্যস্ত, চাকরি চোরেদের রক্ষা করার জন্য উনি ব্যস্ত। অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেননি। কে উস্কানি দিয়েছে? মুখ্যমন্ত্রী দিয়েছে। পশ্চিমবাংলায় আজকে যা পরিস্থিতি, বিশেষ করে মাস্টারমশাই তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের পেটে লাথি মারা হচ্ছে, তাদের পেটের ভাত কেড়ে নেওয়া হচ্ছে, তাদের সন্তানকে বিপদে ফেলা হচ্ছে, এই সমস্ত অপরাধের দায় মুখ্যমন্ত্রীর। উস্কানি দিয়েছেন উনি, কারণ উনি চালের সঙ্গে কাকড় মিশিয়ে দিয়েছেন যাতে চালটা বস্তা পাচার হয়ে যায়। এ দায় কার? উনি ব্যবস্থা নেন। বাংলায় কোনো বিভাজন হবে না, গুলি করলেও আমি ঐক্যের পথ ছাড়বো না। ওয়াকফ নিয়েও তিনি সরব হয়েছেন আজকে, এবং তিনি বলেছেন কারোর সম্পত্তি, কারোর অধিকার কারো নেই। বাংলায় কত 3 জন এমপি তো ভোট দেন, ভোট দেন না, বিরুদ্ধে দিয়েছে না, ভোট দেয়। ভেদাভেদের রাজনীতি বাংলায় করা যাবে। দেখুন, মুখ্যমন্ত্রী একটু বুঝে সুঝে কথা বললে ভালো হয়। ওয়াকফ বিলের বিরুদ্ধে গোটা দেশের বিরোধীরা যখন সরব সতর্ক, তখন তৃণমূলের এমপিরা ভোট দেয়নি কেন বিরুদ্ধে? যারা ভোট দেয়নি তৃণমূলের এমপি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা উনি নেননি কেন? নিয়েছেন কি না? নেননি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা উনি নেননি। ওয়াকফ বিল তার বিরুদ্ধে, সেটা বিজেপির ছলা কলা সবাই জানে, যেখানে দ্রুত রাষ্ট্রপতি সই হয়ে গেল। আর যখন বিরোধিতা করছে বিরোধীরা, তখন ওনার এমপিরা বিরোধিতা করলেন না কেন? সবাই হাজির ছিলেন না কেন? সবাই বিরুদ্ধে ভোট দিলেন না কেন? ফলে মুখ্যমন্ত্রী যখন যেরকম খুশি বলেন, ওকে নাকি সবাই রোজ গুলি মেরে দেবে এবং গুলি মারলে উনি নাকি জ্যান্ত থাকবেন, ওকে কেউ গুলিও মারতে যাচ্ছেন, ওকে কেউ বলছে না। বরঞ্চ আমরা বলছি আপনি দীর্ঘায়ু হন, আপনি যা করেছেন এর ফল আপনাকে ভুগতে হবে। আমি চলে এলাম, আপনি থেকে থেকে ফল ভুগবেন। যে বাংলাটাকে কি করে ধ্বংস করা যায় তার ব্যবস্থা করেছেন আপনি। যে বাংলায় কখনো ধর্ম, জাত এসব নিয়ে বিভেদ ছিল না, গোটা দেশ সম্মানের সঙ্গে দেখত, তাকে আপনি আজকে সর্বনাশের দিকে নিয়ে গেছেন। ওকে দেখতে হবে। আজকে দুটো ছবি দেখা গেল, একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এসএসসি দপ্তরে গেলেন, বিকাশ ভবনে বৈঠকও করার কথা ছিল, সেটা হলো না। শুক্রবার পর্যন্ত তিনি সময়সীমা বেঁধে দিলেন। অন্যদিকে
বিজেপির বিধায়করা তারা লালবাজারের সামনে বসলেন, ধস্তাধস্তি হলো। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে বিজেপির এটা একটা রণকৌশল, জোড়া আক্রমণ করতে চাইছে? দেখুন, সরকার যখন অপদার্থতা করবে তখন তার বিরুদ্ধে প্রতিবাদের অধিকার সবার, সমস্ত মানুষের, সমস্ত প্রতিবাদ, সমস্ত দলের, যে যা মতো করে করবে। সরকারিভাবে যারা বিরোধী দল বলে ঘোষিত তারা যথাযথ প্রতিবাদ করলে তো কাজ হতো, যথাযথ প্রতিবাদ করেনি। ঠিক আছে, যে তাদের মনে তারা প্রতিবাদ করেছে। বাম ছাত্র যুব বামপন্থী মানুষ তারা রাস্তায় প্রতিবাদ করছে প্রতিদিন, না বুঝার কোনো কারণ নেই। ফলে যার যেভাবে প্রতিবাদ করার তারা সেইভাবে প্রতিবাদ করবেন। অভিজিৎ বাবু আজকে কেন এসএসসি পর্যন্ত গেছেন, কেন শিক্ষামন্ত্রীর দপ্তরে যাননি, সেটা তো অভিজিৎ বাবু বলে দিয়েছে, তার উত্তর তো আমার দেওয়ার দরকার নেই। তিনি চেয়েছিলেন নবান্নে যেতে, কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করবেন না, এইটা বুঝে ব্রাত্যবাবু বলেছেন আপনি নবান্নে যাবেন না, আমার কাছে আসুন। তো ব্রাত্যবাবু জানেন যে মুখ্যমন্ত্রী দেখা করবেন না, করলে তো ধরা পড়ে যাবে। তারপরে কেন উনি এখানে গেছেন আর কেন ওখানে যাননি, উনি তো তার ব্যাখ্যা দিয়েছেন। পুলিশ যেভাবে লাঠিপেটা করছে তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ সবাই। সুজনদা, একসময় আমরা দেখেছিলাম মুর্শিদাবাদে সিএএ নিয়ে যখন আন্দোলন হচ্ছিল বা প্রতিবাদ হচ্ছিল, একাধিক টানা হিংসার ছবি আমরা দেখেছিলাম। আবার গতকাল আগুন ধরানোর ছবি, হিংসার ছবি। আপনার কি মনে হয় কোথাও না কোথাও গিয়ে রাজনৈতিক কারণে যে এই হিংসা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার? পশ্চিমবাংলায় ইদানিংকালে বিভাজনের রাজনীতিকে বাড়াবার একটা প্রচেষ্টা চলছে, ভয়াবহ। এটা বিজেপি তৃণমূল উভয় পক্ষ থেকেই আছে। কোনটা আজকে দেখা যায় তো কোনটা কালকে দেখা যায়। হাওড়া কিংবা ঋষাতে রামনবমীকে কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটেছে আমরা তার নিন্দা করেছি। অথবা সিএ নাম করেই হোক আর অন্য কোনো বিষয়কে কেন্দ্র করেই হোক, যখন হিংসার ঘটনা ঘটে সাধারণ জনগণ যখন বিপর্যস্ত হয় আমরা তাকেও একই রকম ভাবে নিন্দা করি। লড়াইয়ের পথ মানুষকে বিপদে ফেলে হিংসাত্মক জায়গায় নিয়ে যাওয়া নয়। তবে এটা বুঝে রাখবেন, এই হিংসার জায়গায় যাবার যে সুযোগ পায় তার পিছনে প্রশাসনের প্রশ্রয় থাকে বলে। দাঙ্গা হয় প্রশাসনের প্রশ্রয় থাকে বলে। প্রশাসনের প্রশ্রয় না থাকলে দাঙ্গা হতে পারে না। যদি ওর কথাটা খেয়াল রাখুন, সরকার না চাইলে দাঙ্গা হয় না। হিংসাত্মক ঘটনা তার দায় সরকারকে নিতে হবে। সুজনদা, একটা লাস্ট প্রশ্ন। ঠাকুরপুকুরে একটা ঘটনা ঘটেছিল যে মত্ত অবস্থায় একজন গাড়ি চালাচ্ছিল এবং একজনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ যে প্রথম থেকেই পুলিশ কিন্তু বলছে কম্প্রোমাইজ করে না এবং গিয়ে সেটেলমেন্ট করে না। আজকে কাউন্সিলর সেখানে গিয়েছিলেন, কাউন্সিলরের সামনেও কিন্তু পরিবারের একই দাবি। কি বলবেন, পুলিশ কি? ঠাকুরপুকুরে যে ঘটনাটা ঘটেছে খুবই নৃশংস এবং নিন্দনীয়। ওখানকার সমস্ত মানুষ তারা নিন্দা করছে, কোনো সন্দেহ নেই তারা নিন্দা করছে। তারা গেছেন বহু। আজকে আমাদের পার্টির পক্ষ থেকে স্থানীয়রা তো আগে গেছে, শতরূপ ঘোষ, সুদীপ সেনগুপ্ত সহ তারা যে গেছিল সেই পরিবারের কাছে। আবার বিপন্ন মানুষের কাছে যাওয়াটাই তো কাজ। কিন্তু সরকার কি করছে? মত্ত অবস্থায় গাড়ি চালালো, একটু ফটফট ফটফট করছে বলে, এবং হয়তোবা তৃণমূলের এমএলএ তার হবুজামাই হবে বলে পাওয়ার বেড়ে গেছে। আমি যে সংবাদ মাধ্যমে দেখলাম তৃণমূলের এমএলএ তার হবুজামাই, এটা ওটা পোস্ট, সেই পোস্টে খবরদারি হচ্ছে। এবং সেই কারণে পুলিশ তাদের পাশে কম্প্রোমাইজ করাবার চেষ্টা করছে। অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কম্প্রোমাইজ করাবার মতন করে ব্যবস্থা করছে। এবং এটা বোঝা যায় যে একটা দাসানুদাস করতে যা বোঝায় পুলিশ প্রশাসন সেই জায়গাতে চলে গেছে। ঠাকুরপুরের ঘটনা তো তা স্পষ্ট, এই জিনিস হয় না, মেনে নেয়। আমি একটা সিঙ্গেল রুম করবো।